11 দলীয় ঐক্য জোটের যেই ঘোষণা সেই অনুযায়ী লং মার্চ, ঢাকা চট্টগ্রাম লং মার্চের যে কর্মসূচি, তার মধ্যে জুলাই সনদের যে গণভোটের রায়ের বিষয়টি, সেটি নিয়ে কিন্তু বারবারই বিরোধী দল বলছে মাদুদ ভূঁইয়া যে আপনাদের এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের সদিচ্ছাটা তারা দেখতে পাচ্ছেন না। দেখুন, এই সরকার আসার পরে 2টা অধিবেশন শেষ হলো সংসদে, আর একটা অধিবেশন আগামীকাল থেকে শুরু হবে। 2টা অধিবেশনের প্রথম অধিবেশনটা কি গেল, পুরো অধিবেশনটা জুড়েই গেল ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে, ওই অধ্যাদেশগুলোকে আইন আকারে পাশ করতে করতেই সময় চলে গেল, এবং সময় পাওয়া গেল না। কারণ যে কোনো আইন পাশ করতে হলে সদস্যদেরকে অন্তত একদিন আগে ও সংশোধনী প্রস্তাব ইত্যাদি কাগজপত্র দিতে হয় টেবিলে, সেটাও দেওয়া সম্ভব হয়নি। মন্ত্রণালয়গুলো দিনে রাতে কাজ করে তারপরে দিয়েছে, তাও হয়তো 10 মিনিট 20 মিনিট আগে আমরা কাগজ পেয়েছি। মানে এত দ্রুত সময়ের মধ্যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধ্যাদেশগুলোকে আইন আকারে রূপান্তরিত করতে হয়েছে, তা না হলে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক সমস্যা সংকট তৈরি হয়। তাহলে সেটা করে ওই অধিবেশন শেষ। দ্বিতীয় অধিবেশনটা আমরা করলাম বাজেটের উপরে, ফুললি বাজেটের উপরে। সে বাজেটের উপরে এবং প্রেসিডেন্টের ভাষণের উপরে বিরোধী দল প্রস্তাব দিল যে 50 ঘন্টা আলোচনা করতে হবে। আমরা তাই করলাম। বাজেটের উপরে 40 ঘন্টা আলাপ করতে হবে, বিরোধী দল প্রস্তাব দিল, আমরা তাই করলাম। এখন প্রশ্ন হলো, আপনারা তো বলতে পারতেন যে প্রেসিডেন্টের ভাষণের উপরে 20 ঘন্টা করে আর 30 ঘন্টা আমরা আসুন অন্যান্য বিষয়ে কথা বলি, জরুরি বিষয়ে কথা বলি। তা না, তা কিন্তু ওনারা করেননি। তাহলে 2টো অধিবেশন গেলে, একটা বাজেটের উপরে, একটা প্রেসিডেন্টের ভাষণ, এবং হলো যে কি ইন্টেরিয়াম গভর্নমেন্টের আপনার ইয়ের উপরে, মানে অধ্যাদেশগুলোকে বিল আকারে পাশ করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের বা সরকারের কাছে সময়টা কোথায়? এখন এই অধিবেশন আসছে, নেক্সট অধিবেশনে হয়তো গুরুত্বসম্পন্ন বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া হবে। এবং যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, বা আমরা তো সেটা বলছি যে জুলাই সনদের ব্যাপারে আমরা বলতে, গভর্নমেন্ট বলছে জুলাই সনদের বাইরে তো কেউ যাবে না, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করার সবই করব। কিন্তু করতে হলে তো আপনাকে অধিবেশনের মাধ্যমে, সংসদ অধিবেশনের মাধ্যমে এটাকে আইন আকারে রূপান্তরিত করতে হবে। সেটা করার জন্য তো সময় লাগবে, সময়টা দিতে রাজি না। এটার অর্থ হলো ওনারা এই সরকারকে সময় দিতে রাজি না। ওনাদের ক্ষমতার জন্য এত জরুরি হয়ে গেছে ক্ষমতায় যাওয়া, ওনারা যে এত আহত হয়েছে যে 12 ফেব্রুয়ারির ইলেকশনে তাদের দিবাস্বপ্ন দেখেছিল সরকারে আসার জন্য, দেশি বিদেশি চক্রান্ত এবং পরাজিত পালিয়ে যাওয়া সরকারের সাথে আতাত করে আমাদের বিরোধী দলের বাইরে যে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল, সেটা যখন দেশের মানুষ তাদেরকে দিল না, এখন তারা অস্থির হয়ে গেছে। অস্থির হয়ে গিয়ে কীভাবে সরকারকে আনস্টেবল করে সরকারকে মানে বিদায় করা যায়, এরকম একটা পরিকল্পনা করেই তারা এই সমস্ত রোড মার্চ ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। এখন এই জিনিসগুলো আমি মনে করি এটা তাদের এগুলো সফল হবে না। তারা হয়তো মানুষের কাছে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে, ঠিক আছে, ভালো, কিন্তু এগুলো আমাদের দেশের জন্য মঙ্গল হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সবগুলোই খারাপের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বিরোধী দল। এটাই মত। রাশেদুল ইসলাম রাশেদ, আপনারা অস্থির হয়ে গেছেন ক্ষমতায় যাবার জন্য। আমরা অস্থির হইনি। আমরা অস্থির হলে ওয়াকআউট করে সংসদে আর যেতাম না। আমরা অস্থির হলে অধিবেশনগুলোতে আলোচনার যে পরিবেশ আমরা তৈরি করেছি, বারবার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে দাবি তুলেছি, আলোচনার জন্য বিশেষ নোটিশ দিয়েছি, সেগুলো আমরা করতাম না। আমরা সরকারকে অকার্যকর করার জন্য তখন সবকিছু বাদ দিয়ে আমরা নাকে তেল দিয়ে বাসায় ঘুমাইতাম, সংসদ বাদ দিয়ে দেখে। সেটি তো করি নাই আমরা। এরপর আপনি বলেছেন যে অধ্যাদেশ পাশ করেছেন। আসলে যদি সরকার চাইতো, সরকারের বারবার তো একটি প্রশ্ন আসছে যে সরকার চাইতে হবে, আসলে সরকারই চাবে। আমাদের ওয়াদুদ ভাইয়ারা এবং অন্যান্য যারা সংসদ সদস্য সহ অন্যান্যরা আছেন, তাদের সবারই মতামত হচ্ছে যে বিরোধী দল কেন চায় না? আরে বিরোধী দল কি এখন দায়িত্বে আছে? সরকারে আছে, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তারা অধ্যাদেশ পাশ করার জন্য, অধ্যাদেশ পেশ করার জন্য ভূমিকা রাখবে। এটা তো ভূমিকা রাখতে হবে সরকারকে। সংসদ তো সরকারই এখন ট্রেজারি, সেই জায়গায় তো আপনারই সবকিছু সামনে নিয়ে আসতে হবে। কেন আপনি নিয়ে আসেন নাই? কেন আপনি বলেছেন যে এগুলাকে পরবর্তীতে দেখা হবে? পরবর্তীতে কবে দেখেছেন? দেখেন নাই তো আপনি। এখন আলাদা করে আপনাকে আবার জনগণের চাপের মুখে নতুন করে আইন সংশোধনের জন্য কিন্তু আবার আনার পরিবেশ তৈরি করতে হবে। এখন আপনি সেটাকে সামনে রাখছেন, কিন্তু আপনি গণভোটের গণরায় যেটি,
সেটিকে আপনি বলছেন যে সেটা অবৈধ, কেন আপনি কেন আগে বলেন নাই? নির্বাচনের আগে কেন বলেন নাই? বলছে যে নির্বাচনের আগে যদি বলতাম আমরা, তাহলে এটি আলটিমেটলি আমাদের সমাজকে অস্থিতিশীল করতো। সেই জায়গায় আপনারা বেশি জরুরি মনে করেন যেটা আপনাদের অনুকূলে যায়, যেটা আপনাদের অনুকূলে না যায় সেটাকে আপনারা কম গুরুত্বপূর্ণ মনে করেন এবং ওটাকে পুরোপুরি স্কিপ করে দিচ্ছেন। এবং এটি আমি মনে করি যে আগামী দিনে বিএনপিরও যে নিজস্বতা আছে আর কি, এটি কিন্তু মানুষ প্রশ্নবিদ্ধ হিসেবে দেখতে পাচ্ছে। দেখুন 31 দফা বিএনপির সেটি আজকে উপেক্ষিত হচ্ছে। বিএনপি তাহলে আলটিমেটলি আগামী দিনে এমন একটি দলে পরিণত হতে যাচ্ছে যে তারা যা বলে তা করে না, যা ওয়াদা করে তা আশা বাস্তবায়ন করে না, সেই জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আমরা শুরু থেকে বলেছি যে সংসদে বিরোধী দল হিসেবে আমরা চাই সরকারি দল বিএনপি তাদের 5 বছর পূর্ণ করুক এবং সঠিকভাবে পূর্ণ করুক, এবং এই পূর্ণ করতে গিয়ে যদি কোনো সহযোগিতা আমাদেরকে লাগে সেটা আমরা করবো। আমরা করেছি অসংখ্য অধ্যাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আমরা বলেছি যে যদি কোনো কিছু অন্যায্য হয়, যদি কোনো কিছু জনগণের স্বার্থের বিরোধী হয়, সেটা অবশ্যই আমরা দৃঢ়তার সাথে সংসদে কথা বলবো। আমাদেরকে যদি সংসদে কথা বলার পরিবেশ না দেওয়া হয়, তখন তো আমরা আমাদেরকে তো ইচ্ছা করে বিএনপি বা সরকার রাজপথে ঠেলে দিচ্ছে। এখন সেই জায়গায় আমরা দুঃখ পাচ্ছি যে বিএনপির মতো এরকম একটি দীর্ঘ সময় পরিস্থিতির শিকার হওয়া দল আজকে গণভোট, জুলাই সনদ, সেগুলো যারা প্রস্তাব করেছেন, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো আজকে তারাই বাস্তবায়নে গড়িমসি করছেন অথবা বিলম্ব করছেন। সেটি কেন করছেন আজকে আমাদের কাছে বোধগম্য নয়, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এটি তাদের যে কমিটমেন্ট সেখান থেকে তারা অনেক দূরে সরে চলে যাচ্ছেন। এটির খেসারত তাদেরকে দিতে হবে। আমার দুটি প্রশ্ন আছে জনাব অদূত ভূঁইয়া। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সরকারি দল কি আসলে জুলাই সনদ এবং গণভোটের রায় ইস্যুতে যেগুলো বাকি আছে সেগুলোর ব্যাপারে কোনো টাইম লাইন নিয়ে কাজ করবে কিনা, যেটা বিরোধী দলের দিক থেকে বলা হচ্ছে বিরোধী দলকে কাছে আনার জন্য। আর আপনার কাছে প্রশ্নটা আমি এই সময় রেখে যাই, সেটা হচ্ছে যে দাবি জুলাই সনদের বাকি যেগুলো বাস্তবায়ন হয় নাই বা গণভোটের রায়ের বিষয়ে, এগুলোর ব্যাপারে আপনার কি মনে হয় না জনগণকে আরও বোঝানোর বাকি আছে? মানে ধরেন এই রিফর্ম আনতে হবে, মানুষের তো বোঝা দরকার রিফর্ম হলে দেশের জনগণের মানুষের কি কি লাভ হবে, সেখানে কোনো ঘাটতি আপনারা অনুভব করেন কিনা? এটা কি আমাকে বলছেন? ওটা ওনাকে টাইম লাইনটা নিয়ে আমাকে করছেন। সেটা আমরা অবশ্যই অনুভব করি এবং আমরা এটাও মনে করি যে এটার জন্য একটা সময় দরকার। আর গণভোটের বিষয়ে আমাদের সাংবিধানিকভাবে গণভোটের কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয়ত জুলাই সনদের বিষয়ে আমাদের রিয়েলাইজেশনটা হলো এরকম যে আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছি, এই নোট অফ ডিসেন্টগুলোকে উদাহ করে দিয়ে এই জুলাই সনদ তারা করেছে, অধ্যাদেশ আকারে জারি করেছে। এখন সেই জায়গাগুলোতে তো আমরা আমাদের যাব, আমরা যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই সকল বিষয়গুলোকে আমরা আমলে নেব, আমলে নিয়ে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। এবং জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করব না তা না, বাস্তবায়ন অবশ্যই করব। এবং সেটা যা যা ইলেকশনের আগে আমরা কমিটমেন্ট দিয়েছি ওগুলো সবগুলোই করব। তবে শুধু নোট অফ ডিসেন্টের অংশগুলো নিয়ে আমাদের ভাববার বিষয় আছে, সেগুলোকে আমরা সংসদে উত্থাপন করে জনগণকে জানিয়ে আমরা ব্যবস্থা নেব। গণভোটকে আমলে নেবেন না? গণভোটকে আমলে নেব না তা না, গণভোট নিয়ে প্রশ্ন আছে। গণভোটটা আপনার ধরেন সাংবিধানিকভাবে এটা অ্যালাউড না। দ্বিতীয়ত একটু ইন্টারাপ্ট করি, সরি, বিএনপি ইলেকশনের আগে গণভোটের পক্ষে ভোট চেয়েছে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণভোট করেছিলেন। আপনি সব পুরো ব্যাপারটাকে কীভাবে দেখেন তাহলে? না, জিয়াউর রহমান সাহেব যেটা করেছেন সেটা কিন্তু উনি সরকারে আসার আগে, এবং এটা কিন্তু সাংবিধানিক সরকার, সংসদীয় সরকার ছিল না, রাষ্ট্রপতি সরকার ছিল। রাষ্ট্রপতি সরকারের সময় রাষ্ট্রপতি কিভাবে কি হবে এটা নিয়ে উনি গণভোট মতামত নিয়েছেন। সেটা আর এটা এক জিনিস নয়। তাছাড়া এই গণভোটের জন্য আমাকে 2টা শপথ কেন পাঠ করতে হবে সংসদে? আমাদের বিরোধী দল যে তাড়াহুড়া করে 2টা সংসদ ডক্টর ইউনূসের নির্দেশনা শপথ নিয়ে ফেললো। আমি সংসদ সদস্য এটুকুই তো শপথ নেব, এইটুকু নিয়েই তো আমি সিদ্ধান্ত নেব গণভোটের পাশ করব, জুলাই সনদ পাশ করব, ইত্যাদি ইত্যাদি পাশ করব। কিন্তু আমাকে কেন গণভোটের জন্য আলাদা করে শপথ নিতে হবে? এখানে কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এই জিনিসগুলোকে আমরা একটা জায়গায় রেখে আমরা জনগণের কাছে সরকার অবশ্যই একটা নিজের অবস্থান, চিন্তা, ভাবনা এগুলা ডিক্লেয়ার করে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিষয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা উদ্যোগ সরকার নেওয়ার পরিকল্পনা আছে। এবং এই ব্যাপারে কোনো রকমের
ছলচাতুরি নেই। জি। কিন্তু বিরোধী দল এটা মানতে পারছে না যে একটা পয়েন্ট দরকার, ইস্যু দরকার। ইস্যু তো নাই। ইস্যু হিসাবে এখন গণভোটকে আর আপনার তারা এই যে জুলাই সনদকে তারা সামনে আনছে। কারণ যেহেতু কোনো ইস্যু নাই, এই সরকারকে বিব্রত করা, সরকারের জনপ্রিয়তা কিভাবে কমানো যায়, এগুলো করেই বাড়াবাড়ি করছে। গণভোট দিয়ে কি আপনার মানুষের এখন দরকার কারেন্ট, এখন দরকার মানে খাদ্যদ্রব্য মানে দ্রব্যমূল্যের দাম কমানো, এখন দরকার তেল। ইরান আমেরিকার যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থা ফিরে আসে নাই। এগুলোর দিকে অ্যাটেনশন না দিয়ে আমাদের জ্বালানি সংকট বা অর্থনৈতিক সংকট অথবা পণ্য দ্রব্যমূল্য সংকটের দিকে সরকারের অ্যাটেনশন বেশি দেওয়া দরকার। এই মুহূর্তে আমার গণভোট দিয়ে আমার জ্বালানি সংকটের সমস্যা দূর হবে না। জি, রাশেদুল ইসলাম রাশেদ। জি, খাজা মঈনুদ্দিন ভাই যেটি বলেছেন যে আমরা এই টপিকগুলো মানুষকে আবার অ্যাওয়্যার করছি কিনা, করছি তো। আমরা অলরেডি দেখুন যে অনেকগুলো সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, আলোচনা সভা করেছি। এরপরে হচ্ছে যে স্মারকলিপি আদান প্রদান হয়েছে। এরপরে আমরা স্থানীয়ভাবে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছি এবং সর্বশেষ আগামী 5 তারিখ থেকে লং মার্চ কর্মসূচিও শুরু করা হয়েছে। অর্থাৎ এগুলো আমরা জানাচ্ছি, ডে টু ডে আমরা জানাচ্ছি যে কিভাবে সরকার কমিটমেন্ট থেকে দূরে সরে চলে যাচ্ছে। এবং এটি শুধুমাত্র সরকারের একার কমিটমেন্ট না, জাতীয় কমিটমেন্ট। ঐক্যবদ্ধ কমিশন হিসেবে কমিশনের পক্ষ থেকে আমরা সবাই একসাথে এই স্মারকে স্বাক্ষর করেছি, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। সেইটাকে সামনে রেখেই গণভোটের প্রস্তাবটাও কিন্তু বিএনপি করেছে। সেই প্রস্তাব থেকে বিএনপি আজকে বলছে যে গণভোটটাই এখন অবৈধ। আজকে গণভোট অবৈধ যদি আপনি বলে থাকেন, যে সংবিধানের ধারা দেখে আপনি আজকে অবৈধ বলছেন, সেই সংবিধানের ধারা কি আজ থেকে নির্বাচনের যে আগে সিদ্ধান্ত প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন, সেগুলো কি তখন আপনাদের মনে ছিল না? এগুলো আজকে এভাবে বললে জাতি বিভ্রান্ত হবে এবং জাতি হতাশ হবে আর কি। তো সেই হতাশার জায়গা থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে বিএনপি যে আজকে এরকম পরিস্থিতি তৈরি করলো, সেটি আমরা অ্যাওয়ার করার জন্য অলরেডি ভূমিকা রাখছি। সেকেন্ড হচ্ছে যে বারবার একটি কথাই আসছে যে আমরা গণভোটকে গুরুত্ব দিচ্ছি, মানুষের এই মুহূর্তের সংকটগুলো গুরুত্ব দিচ্ছি না। এই দুটো পুরোপুরি মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নাই। এক নাম্বার হচ্ছে গণভোটটাও মানুষের অধিকার এবং মানুষের মতামতের বিষয়, সেটিকে উপেক্ষা করা হচ্ছে। এটি যেমন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, একইভাবে আজকে দ্রব্যমূল্য সহ, জ্বালানি তেল সহ, বিদ্যুৎ সহ যে সংকটগুলো হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা ইস্যুতে আমাদের কথা বলা হয়েছে এবং আন্দোলন চলমান আছে। এবং আমরা ইস্যু ভিত্তিক সামনে সংসদ অধিবেশন আছে, আগামীকালকে শুরু হচ্ছে। আরো ক্লিয়ার হতে পারবেন যে আমরা কতটুকু কোন ফরম্যাটে কিভাবে বলবো আর কি, সেটি আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমরাও হয়তো সংসদ অধিবেশনের দিকে তো নজর আমাদের থাকবে, এবং একই সাথে রাজপথেও বিরোধী দলের ভূমিকা এবং সরকারও এই সকল পরিস্থিতি কেমন করে মোকাবেলা করে সেটিও আসলে সকলের নজরে থাকবে।